আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলছি আপনাদের সাথে স্টাডি ইন অ্যাব্রোড নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি একসাথে 10টির উপরে দেশ নিয়ে কথা বলছি। সো ভিডিওটি সবার জন্য অনেক বেশি উপকারী, শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে করে আপনার মতো যারা বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে সবাই যেন আমার এই ভিডিওটা দেখে হেল্প পেতে পারে। সো আজকে আমি কোন কোন দেশ নিয়ে কথা বলছি, আজকে আমি এশিয়ান কান্ট্রি নিয়ে কথা বলবো, আজকে আমি ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিয়ে কথা বলবো, অ্যান্ড অবশ্যই আমি আমাদের সবার ডেস্টিনেশন বা সবার একটা পছন্দের দেশ ইউএসএ বা ইউকে এগুলো নিয়েও কথা বলবো। সো আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আমি শুরু করছি আজকে ইউরোপ দিয়ে। কেন ইউরোপ দিয়ে শুরু করতে যাচ্ছি? বিকজ আমাদের সবার একটা মাইন্ডসেট আছে যে আমি ইউরোপে যাব, লাইফে সেটেল হব। সো ফার্স্ট অফ অল আমি ইউরোপ নিয়ে আজকে কথা বলবো। ইউরোপের আমরা কিন্তু সবাই শুধু বুঝি যে ইউরোপে পর্তুগাল, ডেনমার্ক, এছাড়া মাল্টা, এগুলোই কিন্তু নিয়ে বুঝি। এর বাইরে কিন্তু আমাদের মাথায় কোনো কিছু কাজ করে না। হাঙ্গেরিও আছে সাথে একটি। বাট আপনি হয়তো জেনেও অবাক হবেন, ইউরোপের অনেকগুলো দেশ লো বাজেটের ভিতরে আমাদের কিন্তু ভিসা দিচ্ছে। এদের ভিতরে অন্যতম হলো চেক রিপাবলিক অ্যান্ড স্লোভেনিয়া, স্লোভেকিয়া। এছাড়াও আছে গ্রিস, যেটা রিসেন্টলি খুব বেশি পপুলার হচ্ছে, বিকজ গ্রিস কিন্তু খুব ভালো ভিসা দিচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে নর্মালি গ্রিসের অ্যাডমিশন প্রসেসটা একটু কঠিন, বাট যদি আপনি গ্রিসে অ্যাডমিশনটা ক্র্যাক করতে পারেন, ভিসার ইস্যু কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এবং গ্রিসে কিন্তু আপনি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করতে পারছেন, নো আইএলস। মাস্টার্স হোক ব্যাচেলরের আইএলসটা দিলে খুব বেটার হয়। মাস্টার্সও আপনি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করতে পারছেন। বাট আমি সবসময় সবাইকে প্রিফার করি, যদি আপনার ডেস্টিনেশন থাকে বাইরে যাও, স্টাডি হাই স্টাডি যাও, আপনাকে আইএলসটা দেওয়া উচিত। শুধুমাত্র এইটার জন্য না যে আপনি আইএলসটা দিবেন জাস্ট ভিসা পাওয়ার জন্য, বিকজ ওইখানে যাওয়ার পর আপনাকে কিন্তু কোপ আপ করতে হবে ওই দেশের কালচারের সাথে। সো জাস্ট একবার চিন্তা করেন, আপনি ওই দেশের ভাষাও পারেন না, ইংলিশও পারেন না, বাংলা ভাষা দিয়ে কী করবেন আপনি? জাস্ট একবার চিন্তা করেন কীভাবে সার্ভাইভ করেন শুধুমাত্র এক বাংলা ভাষা দিয়ে। এবার আসি, আপনি কোনোভাবে এখানে চলেও গেলে অনেক বেশি ঝামেলায় পড়বেন। সো আইএলসটা দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বাজেটের কথা যদি আমি বলি, আমাদের সাধ্যের ভিতরেই আছে। আপনি স্লোভেনিয়া, স্লোভাকিয়া অ্যান্ড গ্রিসে আপনি অ্যারাউন্ড 5 থেকে 8 লাখ টাকার ভিতরে খুব ভালোভাবে চলে যেতে পারবেন। এর বাইরে আপনার এক্সট্রা কোনো টাকা পয়সা লাগছে না। সো এটা আপনার জন্য অনেক বড় একটা বেনিফিট, বিকজ আপনি অনেক লো বাজেটের ভিতরে যেতে পারছেন। সো আপনারা তো বুঝতেই পারলেন আমাদের এই কান্ট্রিগুলোতে কেমন লাগছে। আমি যদি আমাদের আশেপাশে দেশগুলো তাকাই, আমাদের কিন্তু চেক রিপাবলিক নামে আরেকটি দেশ আছে। দেশটি অনেকে হয়তো নাম শুনেননি বা শুনেছেন। আমাদের তুলনামূলক আমাদের চেক রিপাবলিক দেশটি একটু গরিব দেশ, যেটা আপনাকে মানতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের আদার্স দেশগুলোর তুলনায়। বাট এখানে কিন্তু ভালো একটা ভিসার ইস্যু আছে। বাট দ্য মেইন প্রবলেম ইজ, যেটা আমি প্রিভিয়াসলি বলি নাই, সেটি হলো যে চেক রিপাবলিক কিংবা গ্রিস বা আমাদের স্লোভেনিয়া বা স্লোভাকিয়া, আমাদের এই দেশগুলো মূল সমস্যা হলো যে আমাদের নিজস্ব দেশে এদের অ্যাম্বাসি নেই। সো আমাদেরকে যেতে হচ্ছে ইন্ডিয়াতে ফর অ্যাম্বাসি ফেস। অ্যান্ড এখানেই আসে মূল সমস্যাটা, যে ইন্ডিয়ার ভিসা তো বন্ধ, তাহলে আমরা কীভাবে অ্যাম্বাসি ফেস করবো? ডাবল এন্ট্রি ভিসাও বন্ধ। এছাড়া ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যাচ্ছে খুবই সীমিত আকারে, বন্ধই বলা যায়। আমাদের মেডিকেল ভিসা অন আছে, বাট মেডিকেল ভিসা কয়জনে পায়? আবার মেডিকেল ভিসা দেখা যায় অনেক সময় সাথে করে প্যারেন্টস বা ফ্যামিলির কাউকে নিয়ে যেতে হয়। তো এখানে একটা জটিলতা আছে আমাদের ভিতরে, আমাদের ভিসার ক্ষেত্রে। বাট উই আর আমরা কাজ করছি কীভাবে এটাকে সলভ করা যায়। কিছু ভিএফএসের মাধ্যমে কাজ করা যাচ্ছে, তো সেখানে কাজগুলো ইজি হয়ে যাচ্ছে। আর নেক্সট স্টেপ হলো যে আগের থেকে প্রিপারেশন নিয়ে ডাবল এন্ট্রি ভিসাটা করে রাখা, যাতে করে আপনার যখন আপনার অপারেটর টিউশন ফি সব পেমেন্ট হয়ে যাবে, খুব ইজিলি যেটা আপনি যে ভিসাটা নিয়ে নিতে পারেন। সো এইগুলো আমরা যদি এক পাশে রাখি, যদি বাংলাদেশ থেকে কোনটাতে ফেস করা যায়, যদি আমি ইউরোপের ভিতরে বলি, হাঙ্গেরি দেশটা ভালো, আমরা সবাই জানি। বাট আমাদের দেশ থেকে যে মূল সমস্যাটা হয়, হাঙ্গেরিতে সবাই আমরা কী করি, উইদাউট আইএলসে অ্যাপ্লাই করি বিভিন্ন কথায়। বাট আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে আমি বলেছি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করা যায় এবং করলে বেস্ট হবে, দেয়ার ইজ এ ডিফারেন্স। সো এইটা আমরা বুঝি না আসলে, আমরা ভাবি করা যায় মানে লাগাব হাঙ্গেরি। সো জিনিসটা এরকম না আসলে। আপনাকে মাথা রাখতে হবে, আপনি একটা ইংলিশ মিডিয়াম কান্ট্রিতে, ইংলিশ মিডিয়াম কান্ট্রিও বলছি, ইংলিশ মিডিয়াম ট্র্যাক। সো আপনি একটা ইংলিশ মিডিয়াম কান্ট্রির ট্র্যাকে পড়তে যেতে যাচ্ছেন, বাট ওদের হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। বাট আমি কিন্তু আবার বলে দিচ্ছি, হাঙ্গেরিয়ান ইংলিশ মিডিয়াম কান্ট্রি বলতে বোঝাচ্ছে আপনার ট্র্যাকটাকে। সো আপনি যখন একটা ইংলিশ মিডিয়াম ট্র্যাকে পড়তে যেতে যাচ্ছেন, মাস্ট বি আপনাকে ইংলিশে পড়তে হবে। এবং আমাদের মাতৃভাষা, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সো স্বভাবতই আমরা ইংলিশে ভালো হবো না, এটা ওদের ধারণা। সো যেটার কারণে আমাদেরকে আইএলসটা দিতে বলে, বিকজ আমরা যদি নেটিভ স্পিকার হতাম, আমাদের কিন্তু আইএলস দেওয়া লাগতো না। যেহেতু আমরা নেটিভ স্পিকার না, ইংলিশ কান্ট্রির ভিতরে আমরা পড়ি না, মাস্ট বি আইএলস দেওয়াটা আপনার জন্য আমি বলবো বাধ্যতামূলক। আপনি কীভাবে নিচ্ছেন আই ডোন্ট নো, বাট ফর মি ইটস বাধ্যতামূলক। বিকজ আইএলস আপনাকে শুধুমাত্র আপনার প্রসেসটাকে ইজি করবেন, আপনার ভিসাটাকে অনেক অংশে নিশ্চয়তা দিয়ে দিবে। বিকজ প্রচুর স্টুডেন্ট আছে ভাই, প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে বাইরে যাওয়ার জন্য, যেতে পারে না। বিকজ ছোটো ছোটো মিস্টেকের কারণে আমরা ভাবি যে আইএলসটাকে আমি ক্র্যাক করবো না, আমার কী দরকার আইএলসটা, উইদাউট আইএলস আমি অ্যাপ্লাই করবো, আমার অমুক ফ্রেন্ড গেছে, তমুকে গেছে। ভাই কয়জনের পরে গেছে?
আমি 100 জন অ্যাপ্লাই করে 20 জন 50 জন ভিসা পাইছে, 50 বা 60 জন রিজেক্ট, ওইটা কি রেশিও? কেন শুধু শুধু পা দিবেন? আইএলটিএসটা করলে বাকি 2 থেকে 3 মাসেরই তো কোর্স, তাই আপনার 6.5 ইজিলি চলে আসে। সো আইএলটিএসটা দেবেন। হাঙ্গেরি, এবার আমি হাঙ্গেরিটাতে, হাঙ্গেরি ওভারঅল যদি আমি হাঙ্গেরির কথা বলি, হাঙ্গেরিতে আপনার অ্যারাউন্ড 7-8 লাখ 9-10 লাখ এরকম একটা বাজেট লাগে ইউনিভার্সিটি ভেদে বা আপনার স্টেট ভেদে, কোর্স ভেদে। সো হাঙ্গেরি দেশটা ভালো, ইনকাম সোর্স কম ওরকম না, আমি যদি ওপেনলি বলছি, যেহেতু আমি মোটামুটি প্রায় 31টার উপরে দেশ ভিজিট করা হয়ে গেছে আমার জীবনে। সো কন্টিনিউসলি আমি ট্রাভেলিং উপরে থাকি, সো আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে। সো হাঙ্গেরিও তুলনামূলকভাবে একটু গরিব দেশ, এটা আপনাকে মানতে হবে, এটা অস্বীকার করার কিছুই নেই। কেউ যদি বলে হাঙ্গেরি রিচ কান্ট্রি, ও আসলে আমার কিছু বলার নেই, ও প্রমাণ করুক। সো হাঙ্গেরি ভালো দেশ, সবই দেশ ভালো সেনজেনের, বাট গরিব ধনী অনেকগুলো র্যাঙ্কিং আছে, ABC বিভিন্ন রকমের র্যাঙ্কিং আছে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে। আমরা যদি ইউরোপের ভিতরে আপনি যদি মনে করেন যে আমি খুব হাই স্ট্যান্ডার্ড কোনো কান্ট্রি যাব, তাহলে আপনাকে খরচটাও বাড়াতে হবে। সো হাঙ্গেরির জন্য আমি বলবো 7-8 লাখ বা 10 লাখ ইজ এনাফ। ডকুমেন্টেশন ইউরোপের মোটামুটি সব দেশ, কিছু ক্ষেত্রে লিগ্যালাইজেশন লাগে, কিছু দেশে লিগ্যালাইজেশন লাগে না। সো আমাদের এরপর আসে আমাদের অনেক পরিচিত একটা দেশ ইটালি। সো ইটালিটা কি আসলে? ইটালিতে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ভিসার ইস্যু এতটা বেশি ভালো না, অনেক বেশি ভিসা রিজেক্ট হয়, বিকজ আমাদের বাংলাদেশ থেকে 90% স্টুডেন্ট আমার মতে ফেক ডকুমেন্ট জমা দেয়, বাকি 10% জমা দেয় হলো রিয়েল ডকুমেন্টস। এখন এই বাকি 90% কেন ফেক ডকুমেন্ট জমা দেয়? নিজের ইচ্ছাতে? নো, এরা নিজের ইচ্ছাতেই দেয়, মিথ্যা কথা বলার কিছু নাই। কেন দেয়? টাকা বাঁচানোর জন্য। আমাদের যেমন আমি স্টাডি ভিসা নিয়ে কাজ করি, তার মানে এটা যে আমি সব সাপোর্ট দেবো, আমরা অনেক সময় আছে টাকার লোভে পড়ে অনেক কিছু করি। সো সবাইকে এটা আছেন 2 টাকা বাঁচা দিয়ে আমরা 10 টাকা খরচ করে ফেলি, সেটা আমাদের অনেক বড় একটা ভুল কাজ। আপনি একটু কষ্ট করে নিজের ডকুমেন্টসগুলো একটু অরিজিনাল বানান, ট্যাক্সটা জেনুইন দেন, ট্রেড লাইসেন্সটা জেনুইন বানান, তাহলেই তো হয়ে যায়। এটা আসলে হেল্প নয় কিছু, বা ফটোশপের দোকান থেকে এডিট মারার কিছু নাই। 2 টাকা বেশি খরচ হবে, বাট আপনার ডকুমেন্টসগুলো কিন্তু জেনুইন থাকবে। আপনি একটা দেশে রিজেক্ট খেলে অ্যাটলিস্ট অন্য দেশে ইনস্ট্যান্ট ব্যাকআপ নিতে পারবেন। বাট ডকুমেন্টসে যদি ফেক থাকে, তার লাভটা কী হলো? তার উপর আপনার সেম এই ভুলের কারণে দেখা যায় যে আপনার পরবর্তীতে যারা থাকবে ওদের কিন্তু ভিসা হবে না, যেমনটা ইটালির ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে। হিউজ রকমের ফেক ডকুমেন্ট জমা পড়ে, যে কারণে দিন শেষ কী হয়, আমাদের বাংলাদেশিতে ভিসা দেয় না। আবার আরেকটা সমস্যা আছে, ওইখানে যে অনেকে ইলিগাল হয়ে যায়। ইলিগাল হওয়াতে কী হয়, তারা আপনার ওইখানে আর কোনো লাইক পুরো অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে গেলে এখন মাস্ট বি মিনিস্ট্রিতে আপনার চলে যাচ্ছে জিনিসটা, যে বাংলাদেশ থেকে এই বছর এতগুলো লোক এসে এরা ভিসা রিনিউ করে না, এরা ইলিগাল হয়ে গেছে। সো এটা আমাদের পক্ষে, মানে আমাদের দেশের জন্য অনেক বড় একটা লজ্জাকর বিষয় আসলে, এবং আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নাই। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে, ডকুমেন্ট যেন জেনুইন হয়। ইটালির বাজেট আমি যদি বলি 4-5 লাখ ইজ গুড, ইজ বেস্ট ফর ইটালি। ফর 4-5 লাখ ইজ জাস্ট মোর দেন এনাফ। কিছু ক্ষেত্রে এটা কম লাগে, কিছু 2-2.5 লাখের ভিতরে চলে যেতে পারবেন, কিছু ক্ষেত্রে 4-5 লাখ, বিকজ আমি এজেন্সি টু এজেন্সি ভ্যারি বুঝিয়েছি। অনেক জায়গায় 3.5 লাখ, অনেক জায়গায় 5 লাখ, অনেক জায়গায় 2 লাখ, ডিপেন্ড করে। সো এইটা হলো বিষয়, এবং মোটামুটি এইটা আর কিছু না। ডকুমেন্টস একটু প্যারাময়, একটু লিগ্যালাইজেশন করা লাগে ইটালি থেকে, ওদের ওয়েবসাইট থেকে করা যায়, 200-250 ইউরো নেয়। এছাড়া আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, ওইখানকার একটা বাসার একটা বুকি লাগবে, দ্যাটস এর মোটামুটি সব ডকুমেন্টসগুলো আমি ভিডিও লাস্টে বলবো সবাইকে। সো ইটালি আমাদের ক্লোজ। ইটালিতে আপনার কী কী সুবিধা পাচ্ছেন? ব্যাচেলর আপনি ইটালিতে ফুল স্কলারশিপ পাচ্ছেন, মাস্টার্সও আপনি স্কলারশিপ পাচ্ছেন। এছাড়া আছে মান্থলি স্টাইপেন্ডের একটা সুযোগ, যেটা আপনাদের জন্য হাত খরচ বা আদার জায়গায় হেল্প করবে। সো আমার দিকে তাকাচ্ছে, সো ওকে, আমি ভিডিও করছি, একটু তাদের কাছে একটু অডমন হইতেই পারে, সো ইটস ওকে। আমরা এবার যদি আসি ডেনমার্কের বিষয়ে, আমাদের ইউরোপের ভিতরে ডেনমার্কে কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি দিচ্ছে। সো আমাদের ডেনমার্কে কী কী অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে? ডেনমার্ক আমাদেরকে দিচ্ছে 12 বছর স্টাডি করে ব্যাচেলর প্রোগ্রামে যাওয়ার সুযোগ, কিংবা 13 বছর করার পরে। এছাড়া মাস্টার্সও আপনি যেতে পারছেন। আগে রুলস ছিল আমাদের স্পাউসরা কাজ করতে পারবে, বাট এখন সেই রুলসটা চেঞ্জ হয়ে গেছে ডেনমার্কে। এখন স্পাউসরা কিন্তু কাজ করতে পারছে না ডেনমার্কে। ব্যাচেলর আমি যদি বলি, আপনাকে যদি পাবলিক ইউনিভার্সিটি আপনাকে ডেনমার্কে চান্স পাওয়া লাগে, তাহলে আপনাকে পেতে হবে অ্যাটলিস্ট 6.5, নো ব্যান লেস দেন 6। যদি আপনি IELTS 6-তে যেতে চান, তাহলে আপনার কাছে লিমিটেশন আছে অনলি 2 থেকে 3টা ইউনিভার্সিটি, কলেজও বলা যায়। সো আপনার বেস্ট হবে আপনি যদি IELTS দিয়ে যান, তাহলে আপনার খরচটাও কম হবে, বিকজ আপনি পাবলিকে চান্স পাচ্ছেন। এবং যদি আপনি পাবলিকে চান্স না পান, আপনার প্রায় 12 থেকে 14,000 ইউরো তো মোটামুটি একটা ডিপোজিট মানি চলে আসবে 1 বছরে। সো খরচটা কিন্তু অনেক অংশে বেড়ে যাচ্ছে। আর আমি যদি মাস্টার্সের কথা বলি, 5, 6, 7 এই টাইপের ভিতরে থাকবে আপনার টিউশন ফিসগুলো ইউরোতে। সো এবং ডেনমার্কে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে না, বাট কিছু ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে। সো আপনাদের ডেনমার্কের ক্ষেত্রে সবথেকে ইজিয়েস্ট প্রসেস আমার কাছে মনে হয় ইউরোপের ভিতরে ডেনমার্ক ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন থাকতে হবে, আপনার সোর্স অফ ফান্ড না থাকলেও, বাট আমি বলি সোর্স অফ ফান্ড ইম্পর্টেন্ট, আপনি রেডি করেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট ডেনমার্কে চায় না, বাট আমি বলবো যদি বিদেশ চান, ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাটলিস্ট একটা রেডি করেন। কেন? বিকজ ভাগ্যের কথা বলা যায় না, কোনো ক্ষেত্রে তো আপনি রিজেক্ট হতেও পারেন, বা আপনার সিলেকশন নাও হতে পারে ইউনিভার্সিটিতে।
আপনি ইনস্ট্যান্ট ফিনল্যান্ডে করে ফেললেন, বা আপনি মাল্টাতে করে ফেললেন, বা আপনি চেক রিপাবলিকে করে ফেললেন, সেটা কিন্তু আপনার সময়টা বাঁচাবে। বাট আপনার যদি ডকুমেন্টস রেডি না থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনাকে আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে। দ্যাটস মিন পুরো একটা ইনটেক লস। এরপরে আসি, আমি যদি আমাদের ডেনমার্ক থেকে বের হয়ে আসি, ডেনমার্কের বাজেটটা বলা হয় না, সরি, ডেনমার্কে অ্যারাউন্ড আপনার খরচ হবে মোটামুটি, যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামে হন এবং 12 বছর দিয়ে যেতে চান তাহলে আপনার মোটামুটি 20 থেকে 22 লাখ টাকা আপনাকে বাজেট রাখা লাগবে। যদি আপনি পাবলিকে চান্স পান, যেখানে আপনার 13 বছর লাগবে, কিন্তু 12 বছরে হবে না, আপনাকে 12 বছর শেষ করে মানে ইন্টার শেষ করে আপনাকে 1 বছর বাংলাদেশে কোথাও পড়া লাগবে, এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা জমা দেওয়া লাগবে। এবং আমি একটু বলে রাখি, আপনারা মাথায় রাখবেন, সেটি হলো যে কোনো রকমের কেনা কোনো ডুপ্লিকেট ডকুমেন্টস তারা অ্যাকসেপ্ট করবে না। কোনো ভোকেশনাল বা র্যাম এগুলো কোনো আপনার ডিপ্লোমা সার্টিফিকেট নট অ্যাকসেপ্টেড। আপনাকে মাস্ট বি কলেজেই পড়তে হবে এবং সেটা মাস্ট বি জেনুইন হতে হবে। সো আপনি যদি বাংলাদেশে 1 বছর করে থাকেন, আপনার 13 বছর হয়ে গেলো স্টাডি, দেন আপনি খুব সোজাভাবে ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটি চলে যেতে পারছেন, যদি আপনার থাকে IELTS 6 অ্যান্ড আপ। সো এবার আমি ইউরোপ নিয়ে তো মোটামুটি সব কথা বলা আমাদের শেষ হয়ে গেল, ইউরোপের ভালো ভালো দেশগুলো নিয়ে। আমি একটু সব কিছু একটু সামারি করে দিই। ইউরোপে যদি আপনার যেতে হয়, আপনাকে বাজেট রাখতে হবে অ্যাটলিস্ট 10 লাখ টাকা। আপনি যেখানেই যান অ্যাটলিস্ট সর্বনিম্ন 10 লাখ টাকা আপনাকে রাখতে হবে ইউরোপের বাজেট, নাহলে আপনার ইউরোপ স্বপ্ন পুরোপুরি পূর্ণ হবে না। বিকজ মাথা রাখবেন, শুধু অ্যাপ্লাই করলে হবে না, ওইখানে যাওয়ার পর আপনার অ্যাকোমোডেশন আছে, আপনার ইন্স্যুরেন্স আছে, আপনাকে 2 থেকে 3 মাস বা 6 মাসের লিভিং কস্ট আছে, সব কিছু কিন্তু আপনাকে বের করা লাগবে। সো পুরো সব কিছু বিচার বিবেচনা করে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন। সো আমরা যদি এবার ইউরোপ থেকে যদি বের হয়ে আসি, তাহলে আমাদের এবার যেতে হবে যে ইউরোপ মোটামুটি এক্সপেন্সিভ, আপনাকে সেটা মানা লাগবে। সো নাও আমরা এখন ঘুরে আসবো এশিয়াতে। এশিয়ার ভিতরে মালয়েশিয়া কিন্তু অনেক ভালো একটা ডেস্টিনেশন। কেন আমি মালয়েশিয়ার বিষয়ে কথা বলছি রাইট নাও, আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি মালয়েশিয়ার বিষয়ে অনেকের কাছে অনেক র্যান্ডম ব্লা অনেক কিছু শুনবেন, বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা যে মালয়েশিয়া কখনো আসেনি সে বুঝতে পারবে না। এবং আবার আরেকটি বিষয় হলো যে মালয়েশিয়া এসেও কিন্তু অনেকে অনেক কিছু করতে পারে না। কেন করতে পারে না? আওয়ার ল্যাক অফ নলেজ অ্যান্ড দ্য কমিউনিটি বলতে আমি কী বুঝিয়েছি, আমরা অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট যখন বাইরের দেশে আসি, আমরা কী করি, আমরা বাংলাদেশি ছাড়া কারোর সাথে মিশতে চাই না, বাংলাদেশি ছাড়া হ্যাং আউটে যেতে চাই না, বাংলাদেশি ছাড়া রুম থেকে বেরোতে চাই না। সো আপনি একবার চিন্তা করেন, আপনি একটা দেশে আসতেন, ওই দেশের নাগরিকদের সাথে, ওই দেশের লোকালদের সাথে যদি না মিশেন, আপনি অপরচুনিটি আপনাকে এসে খাওয়াই দিয়ে যাবে। সো আমাদের কনসেপ্টটা হলো যে আমরা বাসায় থাকবো, অপরচুনিটি আসবে, আমাদেরকে প্লেটে তুলে খাওয়াই দিবে। দ্যাটস দ্য থিং উই আর রেসপেক্টিং। সো পৃথিবী এভাবে কাজ করে না, আপনাকে কেউ কোনো কিছু খাওয়াই দেবে না, আপনাকে অর্জন করতে হবে। সো মালয়েশিয়াকে আমি কেন বেস্ট বলছি, ফার্স্ট অফ অল মালয়েশিয়া থেকে আপনি পৃথিবীর সব দেশে কেয়ার ট্রান্সফার করে যেতে পারবেন, এবং এটা খুব ইজি প্রসেস। আমি কোনো র্যান্ডম কথা বলছি না, আমি রাইট নাও মালয়েশিয়াতেই আছি। আমি এসে এই ভিডিওটা করেছি এবং আসার পরে আমি এক্সপ্লোর করেছি মালয়েশিয়া। এর আগে আমিও 2বার এসেছি মালয়েশিয়া, তখন আমার ভিডিও করা হয় না, বাট দিস টাইম আই এম মেকিং দ্য ভিডিও। মালয়েশিয়াতে অনেক 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 অপরচুনিটি আছে। আপনি মালয়েশিয়া থেকে খুব ইজিলি পৃথিবীর যে কোনো দেশে কেয়ার ট্রান্সফার করে চলে যেতে পারবেন, এবং ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। আপনাদের বাংলাদেশ থেকে দেখা যায় 3-4 বার ইউরোপের ভিসা হয় না, বাট সেই আমি যদি তার থেকেও কম টাকায় 6-7 লাখ, 8 লাখ, 5 লাখ, 10 লাখ, ডিপেন্ড করে আপনি কোন ভার্সিটিতে আসছেন, সেগুলো বেস করে আপনি যদি মালয়েশিয়া আসেন, আপনি 1 বছর এখান থেকে বা 2 বছর এখানে ব্যাচেলর করে আপনি কিন্তু খুব ইজিলি এখান থেকে অস্ট্রেলিয়া বা আদার্স কান্ট্রিগুলোতে শিফট হয়ে যেতে পারছেন। এছাড়া আপনি যদি মাস্টার্সে আসেন, আপনি খুব এখানে 1 বছর বা 3 বছরের প্রোগ্রামটি করে বা 2 বছরের প্রোগ্রামটি করে আপনি কিন্তু খুব ইজিলি ইউরোপে শিফট হয়ে যেতে পারছেন পিএইচডিতে বা ডাবল মাস্টার্সে। বাট আমরা এটা বুঝি না, আমরা এটা করি না। এবং যেটা সবথেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটি হলো যে মালয়েশিয়াতে কোনো রকমের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না, কোনো রকমের সোর্স অফ ফান্ড লাগে না, জাস্ট ডকুমেন্টস লাগে আর অ্যাটাস্টেশনও লাগে, দ্যাটস ইট ডান, আর কিছুই লাগে না। দিস ইজ দ্য মেইন থিং মালয়েশিয়া অ্যাপ্লাইয়ের জন্য, বিকজ শিওর শর্ট ভিসা হচ্ছে, কোনো রিজেকশন নাই, কোনো টাকা লসের কোনো ভয় নাই। অ্যাপ্লাই করছি, টিউশন ফি মানে EMGS ফিস দিচ্ছি, ভিসা হচ্ছে, চলে আসছে। আপনি মানে কত ইজি প্রসেস চান এটার থেকে। সো এটা খুবই ভালো। তার উপরে হলো ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিস এখানে আছে। মোনাশ, আমাদের ইনটি, ইউনিভার্সিটি সাইবারজিয়া বা লিঙ্কন, অনেক ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে টপ ওয়ার্ল্ডে। সেখান থেকে খুব ইজিলি আপনি পৃথিবীর যে কোনো দেশে কেয়ার ট্রান্সফার করে যেতে পারছেন। সো এটি হলো মোস্ট জিনিস। এবং জবের ফ্যাক্টরটা আসলে অনেকে বলে যে ভাই আমি জব করে কী করবো। ফার্স্ট অফ অল আপনি ব্যাচেলর প্রোগ্রামে আসেন লেখাপড়া করতে, মাস্টার্স লেভেল ডিফারেন্ট। মাস্টার্সে আপনি ফুল টাইম জব করার পারমিশন আছে, বাট মালয়েশিয়াতে কিন্তু জবটা একটু রেস্ট্রিক্টেড। ওরা ব্যাচেলরে বা মাস্টার্স স্টুডেন্টদেরকে জব করার পারমিশন সেভাবে দেয় না, না বললেই হয়। বাট স্টিল স্টুডেন্টরা জব করছে। কীভাবে করছে? এখানে হোটেল বিজনেস আছে, এখানে রেন্টাল বিজনেস আছে, এখানে আপনার নর্মালি সবাই যেটা করছে রেস্টুরেন্ট, অনেক রকমের জব আছে, বাট সেটা সবাই লুকিয়ে করে। বাট করছে কিন্তু, এমন কিন্তু না যে কেউ করছে না, সবাই করছে, সবাই সবার মতো কাজ করছে, বাট সেটা সবাই বলে না।
বাট কেউ কিন্তু ভাবে দেশ থেকে টাকা না, হ্যাঁ 2-1 আনে, 2-1 আতেল সব দেশেই থাকে। সো বিদেশে মাটিতে এসে বেকার বসে থাকা আর বাংলাদেশে আতেল থাকা দুটো একই কথা আসবে। সো আমি বলবো আপনাদের যাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড এবং ভালো প্লাস আপনারা একটু বুদ্ধিমান, আপনারা তার মালয়েশিয়াকে চয়েস করতে পারেন। বিকজ মালয়েশিয়া বলা যায় ওয়ার্ল্ডের একটা হাব রাইট নাও, বিজনেস হাব। আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এছাড়া আপনার এখানে হিউজ রকমের জব অপরচুনিটি আছে, এছাড়া বিজনেস অপরচুনিটি আছে। জব অপরচুনিটি বুঝেছি, পৃথিবীর সব দেশে জব আছে যদি আপনার মাথায় এটা থাকে। বাট এইটাই যদি না থাকে তাহলে ভাই আপনার জন্য পৃথিবীর কোনো জায়গাতে জব নেই, আপনি ভিক্ষা করতে হবে, আপনাকে অনেস্টলি ভিক্ষা করতে হবে। বিকজ রাইট নাও বর্তমান যে যুগ, টেকনোলজির যুগ, এই যুগে সার্টিফিকেট আপনি বেচা কোনো কিছু খেতে পারবেন না। আপনাকে মাথায় নিতে হবে এটা, সার্টিফিকেট কিচ্ছু না। যদি আপনার ভিতরে জ্ঞান থাকে, যদি আপনার ভিতরে নলেজ থাকে, আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। আর আপনি যদি পৃথিবীর ওই বইয়ের থেকেও পাশ করে, যদি আপনার মাথায় কোনো ঘিলু না থাকে, লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না। বিশ্বাস করেন না করেন, এটাই বাস্তব। এখন বলতে পারেন যে অমুকের জায়গায় তো অনেক ভালোই লেখাপড়া করায়। ভালো লেখাপড়া করানো এবং ভালো লেখাপড়া শেখা, যেটা আমি পড়েছি ওটা আমার নিজের লাইফে বা নিজের কাজ দিয়ে বের করা, দুইটা ডিফারেন্ট জিনিস। আমি হয়তো সব জানতে শমশের হইতেই পারি, বাট কামের সময় আমি কিচ্ছু পারি না, লাভটা কী হলো? সো দিন শেষে এটাই বলবো, মালয়েশিয়া ইজ এ গুড ডেস্টিনেশন ফর স্টাডি অ্যাব্রোড। আপনার যদি ইজি প্রসেস চান, বেস্ট, এবং কোনো সার্ভিস চার্জ নেই, টোটালি ফ্রি প্রসেস। সো মালয়েশিয়াকে চয়েস করতে পারেন। মালয়েশিয়া বিসাইড আমি যদি এবার আপনাদের সাথে কথা বলি আমাদের এশিয়ান আরও কিছু জায়ান্ট নিয়ে, তাহলে আমি কথা বলবো সাউথ কোরিয়া, চায়না, জাপান নিয়ে। সো এই তিনটা দেশ কিন্তু এশিয়ার ওয়ান অফ দ্য টপ জায়ান্টের ভিতরে বলা যায়। চায়না হলো যেটা পুরো পৃথিবীকে আলোকিত করছে, জাপান হলো যার টেকনোলজিতে পুরো পৃথিবীকে টক্কর দিচ্ছে, সাউথ কোরিয়া হলো জাপানের সাথে যার পুরো পৃথিবীকে টেক দুনিয়াতে টক্কর দিচ্ছে। সো এই তিনটা দেশ কিন্তু পুরো পৃথিবীকে বলা যায় হাতের মুঠোয় নিয়ে এসেছে। সো তিনটা দেশে কিন্তু অ্যাফোর্ডেবল। আমি যদি ফার্স্ট জাপান দিয়ে শুরু করি, জাপানে আপনাকে যেতে হলে N5 বা N4 করে যেতে হবে, যেটি জাপানিজ ভাষার একটি কোর্স। অ্যান্ড ওভারঅল বাজেট লাগবে ব্যাচেলর প্রোগ্রামে 10 থেকে 11 লাখ টাকা। এটা আরও কম করা যায়, আর 7-8 লাখও করা যায়, বাট আমি একটু বাজেটটা বেশি বলছি বিকজ যাওয়ার পরে আপনার হোস্টেল নিতে হবে। ইউনিভার্সিটিতে কিন্তু 6 মাস হোস্টেল থাকে, বাট তারপর আমি এক্সট্রা ধরছি বিকজ 2-3 মাস আপনি কাজ নাও পেতে পারেন। জাপান টু এক্সপেন্সিভ ভাই, টু এক্সপেন্সিভ। আপনার ইউনিভার্সিটি টোকিওতে হয় বা সাইতামাতে হয়, নাগোয়াতে হয়, বা আপনার আদার্স কোনো স্টেটে হয়, তাহলে এখান থেকে আপনার যেটা করতে হবে ভাষাটা শিখে যেতে হবে, দ্যাটস ইট। সো ভাষা পারলে কী হবে, আপনি যদি N5 পারেন দ্যাটস মানে হলো আপনি মোটামুটি জাপানিজ ভাষায় হালকা পাতলা একটু কথা বলতে পারেন। যদি আপনি N4টা পারেন দেন ইউ আর গ্রেট, আপনি মোটামুটি ভালো কিছু জব ফিল্ডে কাজ করতে পারবেন। এবং জাপানে আপনাকে ফুললি সেটেল হতে লাগবে হলো N2। সো আপনাকে N2 পাস করলে আপনি ভালো ভালো কোম্পানিতে মোটামুটি খুব ভালো লেভেলের জব পাবেন। এবার আসে জাপানের প্রসিডিউরটা কী আসলে। ফার্স্ট অফ অল আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেষ করতে হবে, যেটা N5 বা N4 কোর্স, এবং আপনাকে পরীক্ষা দিতে হবে নাট টেস্ট, এবং বা আপনাকে পরীক্ষা দিতে JLPT, যেটি জাপানের দুটি পরীক্ষার নাম। আমরা যেটাকে IELTS বা টফেল হিসেবে চিনি বা দুওলিঙ্গো হিসেবে চিনি, জাপানের ভাষাটাকে বলা হয়, জাপানের যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে পরীক্ষাটা সেটাকে বলা হয় নাট টেস্ট কিংবা JLPT। আপনি নাট টেস্ট বা JLPTতে পাস করলেন, দেন আপনাদের এটা হলো আপনার ভিসার জন্য এবং আপনার ইউনিভার্সিটির জন্য। দেন আমরা এটা পেলাম, দেন আমরা একটা ইউনিভার্সিটি আপনার জন্য অ্যাপ্লাই করলাম। মিন টাইম কিন্তু সব আমরা আপনাকে শিখাবো, সব ডকুমেন্টস রেডি করবো। সো আমরা অ্যাপ্লাই করলাম, আপনার জাপান থেকে আপনাকে ইন্টারভিউ পাস করতে হবে। দেন আপনার ওইখান থেকে COE, সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি, COE এটা আসবে। দেন সব পেটিশন পেমেন্ট ইলিজিবিলিটি আসলো, দেন আমরা পেমেন্ট করে আমরা আপনাকে অ্যাম্বাসে দাঁড় করিয়ে দিলাম। দেন ভিসা হলো, আপনি ফ্লাই করে চলে গেলেন। সো আমরা যদি ইয়েনই বলি, এখন 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ ইয়েন নর্মালি আসে টিউশন ফিসগুলো। হোস্টেল ফিস সাথে অনেক সময় থাকে এক্সট্রা করে আপনাকে দিতে হবে। অনেক ইউনিভার্সিটি বলে হোস্টেল দোকানে তুমি বাসা নিয়ে থাকো। দিস ফর ব্যাচেলর প্রোগ্রাম। আপনি যদি মাস্টার্সে যেতে চান আপনি উইথ আইএলসে যেতে পারবেন, বা উইদাউট আইএলসও আপনি মাস্টার্সে যেতে পারবেন, সরাসরি কোনো রকমের ল্যাঙ্গুয়েজ কোর্স করা ছাড়া। এবং ভিসা রেশিও 90-এর উপরে, 90%-এর উপরে, খুবই ভালো ভিসা রেশিও। ব্যাচেলর প্রোগ্রামও আলহামদুলিল্লাহ জাপানের ভিসা রেশিও খুবই ভালো, যদি আপনার ডকুমেন্টস ম্যাচিউর থাকে এবং ডকুমেন্টস জেনুইন থাকে। কারণ জাপানের ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে চেক করা হয়, স্পেশালি ট্যাক্স এবং সোর্স অফ ফান্ডটা, এই দুটো জিনিস ওরা খুব স্ট্রিক্টলি দেখে। সো আপনি ব্যাচেলর প্রোগ্রামে কিন্তু আপনি জাপানিজ ভাষা ছাড়াও যেতে পারবেন। আপনার যদি IELTS 6.5 থাকে বা 7 থাকে, তাহলে আপনি খুব ইজিলি মেইন প্রোগ্রামে যেতে পারবেন, নট উইথ IELTS 6। আপনাকে অ্যাটলিস্ট IELTS 6.5 পেতে হবে, 6.5 আর 7 পেতে হবে, তাহলে আপনি ভালো কিছু ইউনিভার্সিটি পাবেন। খরচটা 12-13 এরকম আপনাকে বাজেট রাখা লাগবে। বাট জাপানিজ ভাষাটা আমি কেন শিখতে বলছি, যে দেশে মাতৃভাষা জাপানিজ, সেই দেশে ইংলিশটা আসলে বোকামি। বিকজ জাপানিজরা কিন্তু মানে সাপোজ আপনি আমাদের কথাই ভাবেন, আপনি যখন একটা ফরেনের সাথে কথা বলতে যাবেন আপনি কি আশা করবেন? ও ইংলিশে কথা বলবে না বাংলায় কথা বলবে? ও ফরেনার মাস্ট বি ইংলিশে কথা বলবে। বাট আমাদের দেশে সবাই কি ইংলিশ পারে? আমরা হয়তো ইংলিশ লেখাপড়া করি, বাট সবাই কিন্তু এরকম না। আদার্স দেশগুলো ওরা ওদের ভাষাটাকে অনেক বেশি ভালোবাসে আমাদের তুলনায়, এটা অনেস্ট।
সো জাপানিজ ভাষাটা পারলে আপনি সব সেক্টরে ভালো একটা ফিডব্যাক পাবেন জাপান লাইফে। এবার আমি যদি আসি আমাদের জাপানটাকে শেষ করে আমাদের সাউথ কোরিয়াতে, জাপান এবং সাউথ কোরিয়া ইজ কোয়াইট সিমিলার, বাট সাউথ কোরিয়া চিপার। সো সাউথ কোরিয়াতে আপনি কী পাচ্ছেন? আপনি সাউথ কোরিয়াতে পাচ্ছেন উইথ আইএলটিএস অর উইদাউট আইএলটিএস বোথ প্রোগ্রাম, ব্যাচেলর এবং মাস্টার্সও। আপনি সাউথ কোরিয়া ব্যাচেলর প্রোগ্রামে উইদাউট আইএলটিএসও যেতে পারবেন, ইএপি কিংবা কেএপিতে। ইএপি হলো ইংলিশ ফর একাডেমিক পারপাস, কেএপি হলো কোরিয়ান ফর একাডেমিক পারপাস। এই দুটো পার্থক্য কী? কেএপি যেখানে আপনাকে D4-1 ভিসার ক্যাটাগরি এবং আপনাকে কোরিয়ান ভাষা শেখানো হবে 1 ইয়ার, এবং ইএপি যেখানে আপনাকে ইংলিশ ফর একাডেমিক পারপাস, আপনাকে ইংলিশ শেখানো হবে 1 ইয়ার। আফটার 1 ইয়ার আপনি মেইন প্রোগ্রামে শিফট হবেন কিংবা আপনি কোরিয়ান ট্র্যাকে শিফট হবেন, ডিপেন্ড করবে আপনার আইএলটিএসের উপরে কিংবা টপিকের উপরে। এইটি হলো দুই প্রোগ্রামে। আপনি যদি মেইন প্রোগ্রামে আইএলটিএস দিয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার লাগবে আইএলটিএস 5.5 অ্যাট লিস্ট, বাট উই আর প্রিফারিং আইএলটিএস 6.5 ফর ভিসার ক্ষেত্রে, বিকজ ব্যাচেলর প্রোগ্রামে ভিসার রেশিও বাংলাদেশে উইক, বাট এই ইনটেকে ভালো ছিল। অ্যান্ড ভিসার পাওয়ার ক্ষেত্রে আমি সবাইকে বলবো অ্যাটলিস্ট 6 পেতে, 5.5 পেলে আবার পরীক্ষা দাও। অ্যান্ড মাস্টার্সে যদি আমি বলি অ্যাটলিস্ট 6 মানে অ্যাটলিস্ট 6, বিকজ আপনি একটা হায়ার লেভেল স্টাডি করছেন। সো 5.5 দেশের মানা যায় না এটা। ওভারঅল যদি আমি বাজেটের কথা বলি সাউথ কোরিয়ার ক্ষেত্রে, ব্যাচেলর প্রোগ্রাম যদি আপনি কেপিতে যান এটা 7 লাখ থেকে শুরু হয়ে একদম 15 লাখে শেষ হবে। আপনি যদি ইএপিতে যান তাহলে এটা 8 লাখ থেকে শুরু হয়ে 12 লাখ বা 15 লাখেও শেষ হবে। আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে উইথ আইএলটিএসে যান এটা 2.5 লাখ থেকে শুরু হয়ে 6.5 বা 7 লাখ পর্যন্ত যাবে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান তাহলে উইথ আর উইদাউট যেখানে যান আপনার 3 লাখ থেকে শুরু হয়ে এটা 6 লাখ পর্যন্ত যাবে। এটা ভার্সিটি, স্কলারশিপ সব কিছুর উপরে এটা কম বেশি আপনার ডিফারেন্স হয়ে থাকে। আপনি যত লেভেলে আইএলটিএসে ভালো স্কোর করবেন সেই পরিমাণ কি স্কলারশিপ আসবে, সেই পর আপনার টিউশন ফিস রিডিউস হয়ে যাবে। সো ডকুমেন্টেশন অ্যাজ অলওয়েজ আদার সব কান্ট্রির মতোই, ডকুমেন্টস, লিগালাইজেশন মানে আই মিন অ্যাটাস্টেশন অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট, টিন, ট্যাক্স, এভারেজ সব ইজ সেম। সো আমি যদি এবার আমাদের জাপান এবং আমাদের সাউথ কোরিয়ার ডান, এবার আমি আসবো আমাদের চায়না নিয়ে। সো বর্তমান যুগে চায়না কিন্তু অনেক ভালো একটা ডেস্টিনেশন হয়ে উঠছে দুটি কারণে। ফার্স্ট অফ অল চায়না একটু গ্লোবাল জায়ান্ট, সেকেন্ড কারণে যে চায়না কিন্তু 100% ভিসা দিচ্ছে, দের ইজ নো রিজেকশন লাইক মালয়েশিয়া। মালয়েশিয়া 2-1টা রিজেক্ট হয়, বাট সেগুলো এগেন ভিসা করানো যায়। বাট চায়নাতে কোনো রিজেকশনই নেই, বাট লিটারালি কোনো রিজেকশনই নেই, 100% ভিসা। সো চায়না আপনাকে কী কী দিচ্ছে? চায়না আপনাকে ফুল স্কলারশিপ দিচ্ছে, চায়না আপনাকে পার্শিয়াল স্কলারশিপ দিচ্ছে, যেটা মানে আপনাকে কিছু অংশ স্কলারশিপ 10%, 20%, 30%, 50%, বাকি আপনাকে পে করা লাগবে। এছাড়া আপনাকে মান্থলি স্টাইপেন্ড প্রোগ্রাম দিচ্ছে যেখানে আপনি বৃত্তি পাবেন অ্যাজ বাংলাদেশের মতো। অ্যান্ড আপনাকে প্রতি মাসে তারা বাংলাদেশ টাকায় 800 RMB, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 10,000, 5,000, 20,000, 15,000, 26,000, 30,000, ডিপেন্ড করে কোন ক্যাটাগরি স্কলারশিপ আপনি পেয়েছেন সেটা আপনাকে স্টাইপেন্ড দেবে। এইটা হলো ওদের ক্যাটাগরি। মাস্টার্স লেভেল আপনাকে ওরা ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে, টিউশন ফিস সব কিছু ফ্রি, কিংবা পার্শিয়াল যেটা আমি বললাম কোনো কিছু অংশে স্কলারশিপ দেবে। এছাড়া মান্থলি স্টাইপেন্ড ফ্রি, উল্টো টাকা দেবে প্রতি মাসে 20,000, 30,000, 36,000, 50,000। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও ফর চায়না। সো চায়না থেকে আপনি কী করবেন? চায়না ওয়ার্ল্ডের একটা জায়েন্ট হাব, আপনি জাস্ট ভাবেন পুরো পৃথিবীটা চলতেছে ওদের আন্ডারে। সো চায়না গেলে চায়না আপনাকে শেখাবে কীভাবে বিজনেস করা লাগে, চায়না আপনাকে শেখাবে কীভাবে গ্লোবাল ইকোনমিতে আপনাকে এন্ট্রি করা লাগবে, চায়না আপনাকে শেখাবে কীভাবে আপনি পৃথিবীতে সবার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করবেন, প্রতিটা দেশের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করবেন, মানুষদের সাথে, যেটা আপনাকে আপনার ওয়ার্কিং সেক্টর অনেক বেশি হেল্প করবে। আপনি বলতে পারেন যে ভাই ব্যাচেলর প্রোগ্রামে যাবো, বাসা থেকে খরচ আনবো। ফার্স্ট অফ অল ব্যাচেলর প্রোগ্রামটা কিন্তু অনেক নিচের একটা ক্যাটাগরি, নিচের প্রোগ্রাম আপনার লাইফে একটা এন্ট্রি লেভেল। মাস্টার্স লেভেল ইজ ওকে, বাট ব্যাচেলরটা হলো আপনার ভিত্তি, যে আপনি লাইফে কী করবেন সেটা ভিত্তি হলো ব্যাচেলর। সো ব্যাচেলর আপনি যদি আপনার জীবনের অনেকটা সময় যদি কাজের উপরেই পার করে দেন তাহলে দেখা যাবে আপনার মাস্টার্স হাই লেভেলে যে আপনি মানে হায়তা শুরু করে দেবেন যে লাইফে কী করলাম আমি। ব্যাচেলরে ভালো লেখাপড়াটা অনেক ইম্পর্ট্যান্ট। চায়না আপনাকে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি দিচ্ছে, হাইয়েস্ট এডুকেশন দিচ্ছে। হ্যাঁ, কিছু কিন্তু লিমিটেশন আছে, আমাকে বলতে হবে সেটা। চাইনিজদের এডুকেশন এবং আমাদের ফরেনারদের এডুকেশন টোটালি ডিফারেন্ট, বিকজ টিচাররা চাইনিজদেরকে বেশি প্রাধান্য দেয় এডুকেশনের ক্ষেত্রে কম্পেয়ার টু ফরেনার্স। এটা মানতে হবে, আমি অস্বীকার করছি না, বিকজ আমিও চায়নাতে ছিলাম। সো আমি জানি আমাদের এডুকেশনটা টোটাল নিজের ওপরে খুবই ভালো এডুকেশন যদি আপনি পড়েন, বিকজ আমরা কেউ পড়ি না, বাস্তব আমরা পড়ি না আসলে। সবাই ক্লাবিং করে, নাইট ক্লাবিং করে, আড্ডা দেয়, বারে যায়, অনেক রকমের কাজ করি আমরা। দিন শেষে ফলাফল শূন্য, আমরা কাজ করি না। ঠিকভাবে যদি আমরা লেখাপড়া করি লাইফে অনেক কিছু করা যাবে। সো চায়নার ক্ষেত্রে আমি যদি বলি চায়না একটা বেস্ট ডেস্টিনেশন হবে রাইট নাও, এবং চায়না থেকেও কিন্তু আপনি ব্যাচেলর শেষ করে ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারছেন। অ্যান্ড এইটা খুবই ইজি প্রসেস, এবং চায়নাতে ডকুমেন্টেশনও কোনো প্যারা নেই। ব্যাংকের মতো 4-5 লাখ টাকা দেখানো লাগে, ডকুমেন্টস আনলাম, অ্যাটাস্টেশন করলাম, দ্যাটস ইট ডান। খুবই ইজি প্রসেস এবং 100% ভিসা রেশিও, এবং খরচ কিন্তু অনেক কম, 1.5 থেকে 2.5 লাখ টাকায় বা 3-3.5 লাখ টাকার ভিতরে চায়নাতে চলে যাওয়া যায়। সো যদি আপনি চায়নাতে যেতে চান, চোখ বন্ধ করে কাজ শুরু করেন, ইনশাল্লাহ বেস্ট একটা সাজেশন মানে গাইড পাবেন, সাজেশন বলেন, অ্যাজ এ
বড় ভাই হিসাবে যে কোনো কিছু আপনি আমাদের কাছ থেকে পাবেন। স্পেশালি আমি তো আছি, যেহেতু আমি নিজেও বাইরে থাকি। অ্যান্ড আমরা যদি চায়না থেকে বের হয়ে আসি, আমাদের হাতে কিন্তু মোটামুটি সবগুলো দেশ শেষ, আমরা যেগুলো বাইরে যাওয়ার জন্য চিন্তা করি। সো আমি একটু ইউনিকভাবে এবার একটু দেখছি। আমাদের অনেকে আসে অস্ট্রেলিয়ার কথা বলে যে ভাই অস্ট্রেলিয়া যাচ্ছি, রিসেন্টলি অস্ট্রেলিয়া লেভেল 3-তে চলে আসছে। লেভেল 3 মানে এইটা না যে আমাদের ভিসা দিবে না। লেভেল 3 মানে হলো যে আমাদের ডকুমেন্টসগুলো যখন লেভেল 1-এ আমরা ছিলাম ওরকম করে এত বেশি সামসাম করে এই করতো, বা রাইট নাও একদম দূরবীন দিয়ে দেখবে। সো দিস ইজ দ্য মিনিং অফ লেভেল 3। আমাদের ডকুমেন্টসগুলো তারা এবার দূরবীন দিয়ে চেক করবে, এবং আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার লাইক অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার প্রপার্টি, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, এভরিথিং যদি আপনার ঠিক থাকে, মাস্ট বি আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। বাট সমস্যাটা কোথায় হয়, আমরা অনেক সময় লোন নেই বা অনেক কিছু করি, আমরা ফেক ডকুমেন্ট জারি করি, ফেক ডকুমেন্ট অ্যাম্বাসিতে দেই। সমস্যা হয় সেখানে মিলানো যায় না যে আপনার ট্যাক্স দিয়েছেন এত টাকা, সম্পত্তি দেখেছেন হিউজ একটা অ্যামাউন্ট, ব্যাংকের লেনদেন নাই কোনো, তো কোনোটার সাথে কোনোটা মিলানো যায় না, ভিসাটা রিজেকশন তখন হয় আসলে। দেন আরেকটা পপুলার ডেস্টিনেশন অস্ট্রেলিয়ার সাথে আমি মিলাচ্ছি, যেহেতু কস্টিংটা অ্যারাউন্ড সেম, 15 থেকে 20 লাখ বা 22 লাখ টাকা। নিউজিল্যান্ড 20 থেকে 25 লাখে যাওয়া যায় নিউজিল্যান্ডে। ইটস টু এক্সপেন্সিভ, আই নো, সবার জন্য না, বাট তারপরেও মানুষ যাচ্ছে। বিকজ যদি আমার ডেস্টিনেশন থাকে নিউজিল্যান্ড, আমি যাবোই নিউজিল্যান্ডে, জমি বেচে হলেও আমি নিউজিল্যান্ডে যাবো। ভিসা রেশিও যথেষ্ট ভালো। সেমভাবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ডকুমেন্টেশন মোটামুটি সবই সেম, কোনো পার্থক্য নাই। আপনার ব্যাংক ট্যাঙ্ক সব ঠিক থাকতে হবে, IELTS 7 or 6.5 থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ। আর ইউরোপিয়ান দেশগুলোর ক্ষেত্রে আমি এবার বলি 2 বছর, ইউরোপিয়ান দেশ আমি সব দেশ নিয়ে বলছি, মোটামুটি সব দেশ আমার বলা শেষ। এখন আমি কথা বলবো আপনাদের সাথে টোটাল যে আমাদের বিষয়টা আছে। সরি, আমি দুটো দেশ মিস করে গিয়েছি, মাই মিস্টেক, ইউকে এবং USA। সো ইউএসএতে রাইট নাও ভিসা বন্ধ, অ্যাপ্লাই করাবো আমি। ফর ইউকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভিসা পায়। আপনার IELTS আর উইদাউট সব ভিসা হচ্ছে ওদের। ব্যাচেলর প্রোগ্রামে IELTS দিয়ে যেতে হবে, IELTS অ্যাটলিস্ট 6.5। মাস্টার্স প্রোগ্রাম আপনি MOE দিয়ে যেতে পারবেন, IELTS দিয়ে যাওয়াটা বেটার। খরচ যদি আমি বলি 9,000 পাউন্ড থেকে শুরু করে 15,000 20,000 পাউন্ড পর্যন্ত চলে আসে। সো দিস দ্য থিং। সো আমি যদি আমার ভিডিও এবার শেষ করি ডকুমেন্টেশন দিয়ে। ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করে ফেলেন। আপনি আপনার ব্যাংকটা রেডি করেন, আপনার যে সোর্স অফ ফান্ড হবে, মানে আপনার যে স্পন্সর হবে, আপনার আইদার বাবা নয়তো মা। ফার্স্ট ব্লাডকে সবসময় রাখার চেষ্টা করবেন। কিছু দেশ হয়তো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অনেক কিছু অ্যাকসেপ্ট করে, বাট আমি বলবো অলওয়েজ মেক ইট ফার্স্ট ব্লাড। ফার্স্ট ব্লাড বলতে কাকে বোঝানো হয়? বাবা, মা, ভাই, বোন, এই চারজনকে বলা হয় ফার্স্ট ব্লাড। এখানে আবার একটা কথা আছে, আপনি চাইলে কখনই আপনার ছোটো বোনকে বা ছোটো ভাইকে আপনি স্পন্সর বানাইতে পারবেন না যদি আপনার বাবা মা মৃত থাকে। কোনোভাবেই পসিবল আপনার ভিসা হবে না, আপনাকে সেলফ স্পন্সর হতে হবে যে কোনো কন্ডিশনে। এবার আসি, যদি আপনার কাছে মনে হয় যে আপনার বাবা মা কেপেবল না, তারপরেও কিছু করার নেই, তাদেরকে স্পন্সর বানাইতে হবে। বিকজ আপনি আপনার বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি অন্য কাউকে স্পন্সরশিপ দেন, আপনার ভিসা হবে না। আবার অনেকে ভুল করে যে বাবা মা হয়তো একটু বুড়া হয়ে গেছে, আমি আমার বোনকে স্পন্সর দিই, বাট এখানেও লিমিটেশন আছে। বোনকে স্পন্সরশিপ দিলে ভিসা অনেকাংশ রিজেক্ট হয়। মেক শিওর করবেন যেন বাবা বা মা এরাই যেন স্পন্সর হতে পারে। স্পন্সর হওয়ার আগে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা লাগবে। ব্যাংকে টাকা না থাকুক, আপনি কন্টিনিউয়াস লেনদেন শুরু করেন, আপনার ব্যাংকটাকে ম্যাচিউর করেন। ম্যাচিউর বলতে বোঝাচ্ছি, আপনি যখন ব্যাংকটা 6 মাস 8 মাস আগে থেকে যখন ওপেন করবেন, বা 1 বছর আগে থেকে বা 2 বছর আগে থেকে যখন ওপেন করবেন, আপনার কিন্তু অনেক বেশি ম্যাচিউর হয়ে যাচ্ছে। সো কোন কোন ব্যাঙ্কগুলো আপনার জন্য ভালো হয়? সো আমরা অনেকে আমাদের ভিডিওর যদি কোনো SSC শিক্ষার্থী দেখেন বা HSC শিক্ষার্থী দেখেন, আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে। আর রানিংগুলো দেখলে তো আলহামদুলিল্লাহ। সো আপনারা যখন আপনাদের ডকুমেন্টস রেডি করছেন, ফার্স্ট অফ অল আমি ব্যাঙ্কগুলোর নাম বলছি, কোন ব্যাঙ্কগুলো আপনার জন্য সুইটেবল হবে। ফার্স্ট আমি বলছি আপনাদের প্রিমিয়ার ব্যাঙ্ক, সেকেন্ড আমি আপনাদেরকে বলছি সিটি ব্যাঙ্ক, থার্ড আমি আপনাদেরকে বলছি পূবালী ব্যাঙ্ক, এছাড়া আছে আমাদের EBL ইস্টার্ন ব্যাঙ্ক, এছাড়া আমাদের আছে ডাচ বাংলা ব্যাঙ্ক। আবার এখানে একটা কথা আছে, আপনার কাছে যদি লিকুইড মানি না থাকে তাহলে কি হবে? সো কোন ব্যাঙ্কগুলো আপনাকে হেল্প করবে, সো সেই ব্যাঙ্কগুলোর লিস্ট আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো কোন ব্যাঙ্কগুলো আপনাদেরকে হেল্প করবে। বাট এগুলো আসলে পাবলিকরা দেওয়া আসে একটু রিস্কি। কেন রিস্কি বলছি? হয়তো আমার ভিডিওটা কোনো ইমিগ্রেশন অফিসারের সামনে পড়তে পারে, বা আমার ভিডিওটা এমন কোনো বড় মানুষের সামনে পড়তে যারা এই রিলেটেড বড় কোনো পজিশনে আছে, সো তারা দেখে সতর্ক হয়ে যাবে যে ঠিক আছে এই লিস্ট করে রাখলাম, এই ব্যাঙ্কগুলো থেকে আসলে আমি তোমাদের ভিসা দিব না। সো হতে পারে, বলা যায় না ভাই, এই জন্য আমি এগুলো ডিরেক্টলি দিচ্ছি না। আমি একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক, আপনারা জয়েন করবেন, সেখানে আমি লিস্ট করে দিয়ে দেবো এবং আমি আপনাদেরকে ফুল ডকুমেন্টস গাইডলাইন দিয়ে দেবো। সো বিদেশের জন্য আপনাকে কী কী ডকুমেন্টস রেডি করা লাগবে আমি একভাবে বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখবেন, আপনাদের যাত্রা অনেক ইজি হবে। ফার্স্ট অফ অল পাসপোর্ট বানিয়ে ফেলেন। এই পাসপোর্ট বানাবেন 50 পেজের, সেকেন্ড 10 বছর পাসপোর্ট যেটাকে বলে। সেকেন্ড আপনি আপনার ডকুমেন্টসগুলোকে অ্যাটাস্টেশন করার জন্য দেখবেন যে অ্যাটাস্টেশন ঠিকভাবে একবার করে ফেলবেন, 500-600 টাকা লাগে, অ্যাটাস্টেশন করে রেখে দেন, ভালো হবে, একটা আইডিয়া পাবেন কীভাবে অ্যাটাস্টেশন করা লাগে। থার্ডলি আপনি আপনার ডকুমেন্টস যে স্পন্সর হবে তার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, পার্সোনাল অ্যাকাউন্ট। দেন আপনি আপনার স্পন্সরে কোনো একটা ট্রেড লাইসেন্স করে ফেলবেন, সেটা দোকান হতে পারে, বাসায় যে কোনো একটা দোকান একটা ট্রেড লাইসেন্স ওপেন করে ফেলেন, যেটা ম্যাচিউর হবে। দেন আপনি টিন বানানো, আপনার বাবার নামে বা মায়ের নামে ট্রেড লাইসেন্স করার আগে টিন করবেন, টিন করে ট্রেড লাইসেন্স করবেন। দেন আপনি করবেন সেটা হলো যে এই ব্যাঙ্কগুলোতে লেনদেন শুরু করবেন, লং টাইম লেনদেন করবেন, ছোটো ছোটো অ্যামাউন্ট 2-3 হাজার 500-10 একটা লেনদেন করবেন।
এরপরে যদি আমরা আসি আপনাদের আদার্স যে সেক্টরগুলো আছে ফ্যামিলি আদার্স এইগুলো আপনার পরে করলে হবে, এগুলো আসলে ম্যারিড না। আপনার এই ডকুমেন্টগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিক থাকে আমরা যে কোনো দেশে যে কোনো সময় হাত দিতে পারবো এবং আপনিও হাত দিতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি সব রকমের গাইডেন্স আপনাদেরকে দিয়ে দিলাম। আমি আশা করব আপনাদের আর কোনো রকমের সমস্যা থাকবে না স্টাডি অ্যাব্রোড নিয়ে। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটা আপনাদের যখন এনাফ ইনফরমেটিভ ভিডিও হয়নি, আপনার আরও ইনফরমেশন লাগছে, আমি আমার গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন হয়ে আপনাদের সব রকমের অ্যান্সারগুলো মানে কোশ্চেনগুলো আমাকে জানাবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো প্রতিটা কোশ্চেনের উপরে একটা করে ভিডিও বানাতে আপনাদের সাথে সরাসরি দিতে, যাতে করে আপনারা অ্যাটলিস্ট মনের আশা পূরণ করতে পারেন। কারণ দিন শেষে আমরা সবাই বিদেশে আসতে চাই এবং যেহেতু আমি নিজেও দেশের বাইরে লেখাপড়া করেছি, দেশের বাইরে সেটেল, সো আমি চাই যেন আমাদের বাংলাদেশে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন সবাই যেন আমরা সেটেল হতে পারি। বিকজ আমরা মধ্যবিত্ত, সবাই মধ্যবিত্ত একটা সন্তানের উপরে যে কী লেভেলের চাপ থাকে সেটা আমি জানি। সো দোয়া করবো আপনাদের সবার আশা আল্লাহ পূরণ করুক। অ্যান্ড আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ পিয়াস হোসেন প্রান্ত, আমাকে আপনারা সবাই পিয়াস প্রান্ত হিসেবেই চিনেন। সো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক এবং ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদেরকে আরও বেশ কিছু দিতে পারি। সো ধন্যবাদ অ্যান্ড টাটা।